কোহিনূর, কলমে লাবণ্য ইয়াসমিন, পর্ব 10। আপনাদের সাথে আমি আছি মারিয়া। সকল প্রকার খারাপ পরিস্থিতি বা অশুভ কোনো সময়ের মধ্যেও ভালো কিছু সময় থাকে, যেটা স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকে। তাছাড়া আধার পেরিয়ে আসে রাঙা প্রভাত, কালো রং মিলিয়ে গিয়ে সোনালি সূর্য নিয়ে আসে আলো ঝলমলে সকাল। প্রভাত ফেরির গানে মুখোমুখি হয়ে যায় পৃথিবী। অধরা ঘুম থেকে উঠে হতভম্ব হয়ে গেছে। গতকাল অনেক রাতে ঘুমানোর ফলে উঠতে লেট হয়েছে। বাইরে থেকে আওয়াজ আসছে। অধরা দ্রুত জানালা দিয়ে নিজেদের বাড়ির দিকে উঁকি দিতেই চোখ ছানা বড়া। জুবায়ের লোকজন লাগিয়ে ঘরবাড়ি পরিষ্কার করছে। বাড়ির সামনে কয়েকজন গান হাতে দাঁড়িয়ে আছে। লোকটার মতলব কি কে জানে। জুবায়ের সত্যি সত্যি এসব করবে ওর ধারণা ছিল না। ভেবেছিল ঘুমের মধ্যে সব ভুলে যাবে। ও আর অপেক্ষা করল না, দ্রুত বেরিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখা হলো আয়াতের সঙ্গে। ছেলেটা মুখ ভার করে আছে। ওকে দেখে ঠোঁট উল্টে বলল, আপু, তোমার বরের মাথা পুরোপুরি গেছে। কতবার বললাম আমাদের সঙ্গে থাকার কথা, কিন্তু শুনলো না। সেই তোমাদের বাড়িটা পরিষ্কার করতে উঠে পড়ে লেগে গেল। হয়েছেটা কি বলবে? হঠাৎ পরিবর্তনটা কেমন জানি মানতে কষ্ট হচ্ছে। অধরা মলিন হেসে আয়াতের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, আমি সামলে নিব। মারিয়া কোথায়? আয়াত মাথা চুলকে বলল, তোমার ননদ আমাকে দেখলে পালিয়ে যায়। তোমাদের বাড়িতে আছেন। ওর থেকে দূরে থাক ভাই। আমি চাই না কোনো ঝামেলা হোক। ওরা আমাদের মতো নর্মাল না। জানি না কি রহস্যের ওদের আষ্টে পৃষ্ঠে ঘিরে আছে। দূরে থাক, তোর ভালো হবে। আমার মতো তোকে কষ্ট পেতে দিতে চাইছি না। কিন্তু কোনো কিন্তু না, আমি যাচ্ছি। অধরা কথাটা বলে অপেক্ষা করল না, দ্রুত নিজেদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাড়িতে পৌঁছাতে ওর কয়েক মিনিট সময় লাগলো। সোফা থেকে শুরু করে জানালার পর্দা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। একদম ঝকঝকে করে ফেলেছে। অধরা ঘুরে ঘুরে সবটা দেখল। মনে হচ্ছে সব কালো ছায়া জীবন থেকে দূর হয়ে গেছে। কাজের মেয়েটা টেবিলে খাবার পরিবেশন করছে। মারিয়া ওকে সাহায্য করছে। অধরাকে দেখে মারিয়া চমৎকার করে হাসলো, ইশারা করলো, সবটা কেমন লাগছে? অধরা বিনিময়ে মিষ্টি করে হেসে বলল, দারুণ। কিছুক্ষণের মধ্যেই জুবায়ের এসে হাজির, সঙ্গে একগাদা শপিং ব্যাগ। পেছনে পেছনে দুজন লোক এসে আরও কিছু প্যাকেট দিয়ে বেরিয়ে গেল। জুবায়ের সেসব নিয়ে কক্ষে রেখে এসে ধপ করে চেয়ার টেনে বসে পড়ল। সামনে রাখা আপেলের টুকরোতে কামড় বসিয়ে বলল, মোটামুটি সব ঠিকঠাক। দরকারি জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, আরও লাগলে বলবে। অধরা ভ্রুকুচকে বলল, আপনি তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এখানে থাকবেন? ফিরে না গেলে আপনার ড্যাড মানবেন তো? দেখুন, ঝামেলা করে কী লাভ, তার চেয়ে চলুন ফিরে যাই। জুবায়ের বিরক্ত হলো অধরার কথা শুনে। মেয়েটা এতদিন এখানে আসার জন্য ঝামেলা করছিল, এখন এখানে থাকতে চাইছে না। এর মতলব কি কে জানে? কৌতূহল দমিয়ে রেখে উত্তর দিল, ওখানে থাকলে তোমার মাথায় আজে বাজে চিন্তা ঘুরঘুর করে। বাচ্চার জন্য এসব ভালো না। অতিরিক্ত টেনশনে যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তখন? যে আসছে সে একটা মানুষের বাচ্চা, কোনো ভূতের বাচ্চা না যে সমস্যা হবে না। ও বাড়ির নাম নিবে না। চুপচাপ খাও আর সকলের সঙ্গে আড্ডা দাও, বাকিটা আমি দেখব। জুবায়ের একদমে কথাগুলো বলে থামল। অধরা আর ঝামেলা করল না। এই লোকটার যে তার ছেঁড়া
মাথায় ছিট আছে এটা ওর অজানা নেই। জীবনে তার ভুলের শেষ নেই। মাথা গরম করে আজ পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছে আজ অবধি সেটা সাকসেস হয়নি। খ্যাপাটে টাইপের মানুষ। অধরা চুপচাপ খাওয়া শেষ করে নিচের রুমে গিয়ে বসলো। বাবা মায়ের রুমটা ভালো লাগে না, ভালো লাগানো আছে, তালা লাগানো আছে। অধরা কিছু একটা ভেবে চাবিটা তুলে নিয়ে বাবা মায়ের রুমের তালা খুলে ভেতরে প্রবেশ করলো। আগের মতোই সাজানো গোছানো আছে, তবে প্রচুর ধুলাবালি। অধরা আলমারির ভেতর থেকে বাবা মায়ের ছবিটা বের করে দেখে নিল। চিৎকার করে কাঁদতে মন চাইছে। অধরার চোখে পানিতে ছলছল করছে। কয়েক ফোঁটা পানি গড়িয়েও পড়ল। খুনিকে ধরতে পারল ও তার থেকে জিজ্ঞাসা করবে ওকে এতিম করে লোকটার কী এমন লাভ হয়েছে। অধরা ছবিটা রেখে বেশ কিছু জিনিসপত্র ঘাটাঘাটি করল। ওর বাবা মায়ের ফোন দুটো বন্ধ হয়ে পড়ে আছে, 1 বছর অন করা হয়নি। চার্জও নেই নাকি নষ্ট হয়ে বন্ধ, অধরা বুঝতে পারল না। দ্রুত সেগুলো চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওর বাবার ফোনের গ্লাস ঠিক নেই। অধরা মায়ের একটা শাড়ি নিয়ে বেরিয়ে আসলো। পরে আবারও আসবে ভাবল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের লাল রঙের শাড়িটা সুন্দর করে পরে নিল। ভাবল আজ সারাদিন বাবা মায়ের ছবিটা সামনে নিয়ে বন্ধ রুমে বসে থাকবে। মায়ের শাড়ি থেকে মামা গন্ধ আসছে। অধরা ভাবনা অনুযায়ী মায়ের শাড়ি পরে ছবির ফ্রেম বুকে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। অনেকক্ষণ কান্নাকাটির পরে বাবা মায়ের ছবিটা বুকে নিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘন জঙ্গলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক পাহাড়ের টিলা। চারদিকে সবুজের সমারোহ। অধরা নিচে দাঁড়িয়ে এই টিলার দিকে তাকিয়ে আছে। গায়ে শক্তি পাচ্ছে না। টিলা থেকে বাচ্চার আওয়াজ ভেসে আসছে। অধরার মন আনচান করছে বাচ্চাটাকে দেখার জন্য, কিন্তু উপরে কিভাবে উঠবে বুঝতে পারছে না। বহু কষ্টে থেমে থেমে ও উপরে উঠে গেল। হাঁপাতে হাঁপাতে আশপাশে তাকিয়ে দেখল দূরে একটা বাচ্চা খেলছে। ওর হাসির শব্দে সারা বন জুড়ে ঝংকার তুলেছে। অধরা আর অপেক্ষা না করে ছুটে গিয়ে বাচ্চাটাকে ধরতে গেল, কিন্তু পারল না। তার আগেই একটা মুখোশধারী লোক ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল। কোথা থেকে জুবায়ের এসে হাজির হলো। ও বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিয়ে বাঁকা হাসল। অধরা খেয়াল করল ওর হাতে ধারালো খঞ্জর। অধরার মনে হলো ওর মতিগতি বুঝতে পেরেছে, তাই চিৎকার করে বলল, ওকে মারবেন না প্লিজ। জুবায়ের, ওকে ছেড়ে দিয়ে আমাকে যা ইচ্ছা করুন প্লিজ। জুবায়ের শুনল না। বাচ্চাটার গলাতে টান দিতে গেল, তখনই জুবায়েরের রূপী আরেকজনের আগমন ঘটল। ও দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কেড়ে নিতে চাইল। অধরা ততক্ষণে ছুটে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। পেছন থেকে অধরাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, যেটা ওর কোমরে গিয়ে বিঁধেছে। অধরা চিনতে পারছে না কোনটা জুবায়ের আর কোনটা ওর ভাই। হঠাৎ ওদের চোখের দিকে তাকিয়ে বুঝল এতক্ষণ জুবায়ের ভেবে ভুল করছিল, ওটা জুবায়ের না, ওর ভাই। লোকটা জুবায়েরের বুকে ছুরি বসিয়ে দিয়ে লাথি দিয়ে ছুটিতে দিল। জুবায়ের ছিটকে পড়েছে, তবে হাতে এনেছে বাচ্চাটাকে। একদম পাহাড়ের ধারে গিয়ে ও দাঁড়িয়ে আছে। অধরা ঝাপসা চোখে চিৎকার করে বলল, আপনি পড়ে যাবেন, পিছিয়ে যাবেন না, পড়লে ওকে বাঁচানো যাবে না। জুবায়ের সেসব পাত্তা দিল না, শুধু মলিন হাসল। আকাশ বাতাস কাঁপিয়ে উচ্চারণ করল, আমি না থাকলেও ও থাকবে। ও আমার অংশ, আমার আত্মা, আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার ক্ষমা পাওয়ার অবলম্বন। ও বাঁচবে, তুমি চিন্তা করো না।
জুবায়ের ধূপ করে বাচ্চাটাকে নিয়ে পাহাড় থেকে লাফিয়ে পড়ল। অধরা চিৎকার দিয়ে উঠে বসল। সেদিনের সেই স্বপ্নটা ঘুরে ফিরে এক দৃশ্য, একটু পরিবর্তন, তবে শেষ পরিণতি তো এক। কি ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্নটাতে? অধরা প্রচণ্ড ভয় পাচ্ছে। সামনে খারাপ দিন আসতে চলেছে বুঝতে পারছে। ভাবল, এটাই কি আমার নিয়তি? এই মুহূর্তে ওর জুবায়েরের কথা খুব মনে পড়ছে। দ্রুত উঠে বসল। হাত পা ঠকঠক করে কাঁপছে। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নেওয়ার যথাযথ চেষ্টা করল, কিন্তু নিজেকে স্বাভাবিক করতে পারল না। ঘর থেকে এক প্রকার ছুটে বেরিয়ে গেল। কাজের মেয়েটা খাবার রেডি করছে, মারিয়া বই পড়ছে। অধরা সোজাসুজি মারিয়াকে জিজ্ঞাসা করল, তোমার ভাইয়া কোথায়? মারিয়া বাইরে ইঙ্গিত করতেই অধরা ছুটল বাইরে। জুবায়ের বাইরে টেবিল চেয়ার দিয়ে সাজিয়েছে। শীতের সকালে বা বিকেলে বসে আড্ডা দেওয়ার জন্য। ও সেসব সাজিয়ে গার্ডের সঙ্গে আলাপ করছিল। অধরা ছুটে গিয়ে জুবায়েরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মনে হলো এটাই হয়তো শেষবার জুবায়েরকে জড়িয়ে ধরা। এরপরে আর সুযোগ আসবে না। অন্যদিকে জুবায়ের হতভম্ব মেয়েটার এমন আচরণ দেখে। 1 বছর বিবাহিত সংসার জীবনে আগে কখনো জড়িয়ে ধরা বা বউকে বুকে নিয়ে ঘুমানো এসব হয়নি। জুবায়ের ইচ্ছে করে ওকে ইগনোর করত, কিন্তু আজ কিভাবে কি করবে বুঝতে পারছে না। পাশের লোকজনদের ইশারা করলো সরে যেতে। ওরা আদেশ মাত্র চলে গেল। অধরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জুবায়ের কাঁপা কাঁপা হাতে মেয়েটার মাথায় হাত রেখে ওষ্ঠে হাসি এনে বলল, আরে কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে বলো, ডাক্তার ডাকবো? অধরা কোনো কথা বলল না, নির্বিকারভাবে কাঁদছে। জুবায়ের ওকে জোর করে সামনে টেনে আনলো। মুখটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, কি হয়েছে? না বললে বুঝবো কিভাবে? বাঘিনীর চোখে পানি, আমার মানতে কষ্ট হচ্ছে। প্লিজ সবটা বলো। অধরা ফুঁপিয়ে উঠে বলল, আমাদের ফিউচার আমি দেখে নিয়েছি বোধহয়। সময় খুব কম। ক্ষমা করবেন আমার ব্যবহারে কষ্ট পেলে। খুব সরি। অধরা দ্রুত জুবায়েরকে ছেড়ে দিয়ে যেভাবে দৌড়ে এসেছিল সেভাবেই দৌড়ে চলে গেল। জুবায়ের কিছু সময় তাকিয়ে ওর পিছু ছুটল। অধরা সোজা গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। জুবায়ের বহুবার দরজা ধাক্কা দিয়েও কাজ হলো না। মেয়েটা দরজা খুলল না। জুবায়ের বাধ্য হয়ে নিচে গিয়ে সোফায় বসল। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল। অধরা সন্ধ্যায় খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে নেমে আসলো। মনে হলো কিছুই হয়নি। জুবায়ের জিজ্ঞাসা করলো, কিন্তু ও বলল না। হাসি খুশি মুখে পাশের সিঁড়িতে দিয়ে বাড়ির আন্টির কাছে চলে গেল। জুবায়ের কিছু বুঝতে পারল না, তবে উতালা হলো। মেয়েটার জন্য হঠাৎ করেই আজ কেমন টেনশন হচ্ছে, ভালো লাগা কাজ করছে। অধরা আজ নিজের বাড়িতে ফিরে যায়নি, আয়াতদের বাড়িতে আছে। আন্টির সঙ্গে ঘুমাবে বলে রাতে থেকে গেছে। জুবায়ের কয়েকবার এসেছে, শেষমেশ নিজেও থেকে গেছে। ও উসখুস করছে কি হয়েছিল শোনার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছে না। জুবায়ের হতাশ হলো। মেয়েটার মাথায় কি ঘুরছে কে জানে। অধরা চুপচাপ থেকে খেয়ে রুমে গিয়ে শরীর এলিয়ে দিল। আন্টির সঙ্গে খোশ মেজাজে গল্প করে শেষ রাতে ঘুমিয়ে পড়ল। ভোর রাতের আগে হঠাৎ খুটখাট আওয়াজে ওর ঘুম ভাঙল। দ্রুত উঠে বসল। দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। সেদিনের ঝামেলার পর থেকে রুমের বাইরে আলো জ্বালানো থাকে। অধরা দরজা দিতে বেরিয়ে আসলো। চুপচাপ মেইন দরজা খুলতেই দেখল খোলা গেটের সামনে জুবায়ের দাঁড়িয়ে আছে। নীল রঙের হুডি চাপিয়ে গেটে হেলান দিয়ে
হাত দুটো ভাঁজ করে আছে। অধরা এক পা দুপা করে লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, শীতের মধ্যে এখানে কি করছেন? অধরা দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে গিয়ে থমকে গেল। ওর চোখের দিকে তাকিয়ে পিছিয়ে আসলো। এটা কিছুতেই জুবাইর না। স্বপ্নের কথা ভেবে ও ঢোক গিলল। লোকটা ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে।